দিল্লির প্রেস কনফারেন্সে হাসিনার বক্তব্যে সমর্থন নেই ভারতে, জানালেন জয়সওয়াল। ভার্চুয়াল অনুষ্ঠানটি বেসরকারি সংস্থার উদ্যোগ। সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান বিএনপির। সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির পায়তারার অভিযোগ জামায়াতের। কয়েক ঘন্টার ব্যবধানে বগুড়ায় 2 সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 9, সিলেটে 2 বাসের সংঘর্ষে আরও 9 জন নিহত। এবং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি, পাকিস্তান, তুরস্ক। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই মূল লক্ষ্য। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh. রাজনৈতিক সমস্যার সমাধান রাজপথে নয়, বরং সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমালোচনা করার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান তিনি। আর গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটর কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এমদাদুল হক খানের প্রতিবেদন। সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর কাউন্সিল। এ সময় মূল প্রবন্ধ পাঠ করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। গণমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারের মুখপাত্রও নয়। গণমাধ্যমের একমাত্র পক্ষ উচিত জনস্বার্থ। অনুষ্ঠানে অবাধ তথ্যের স্বাধীনতা, চাকরির স্বাধীনতা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান রাশেদুল হক। অবাধ তথ্য যাতে পাইতে পারি এবং প্রচার করতে পারি, সেই স্বাধীনতা। আরেকটা হলো আমাদের কর্মের স্বাধীনতা। সাংবাদিকতা পেশাকে বিশেষ মর্যাদা ও সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, মিডিয়া খাতকে নিয়ন্ত্রণ নয়, কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনতে হবে। একটা বেসরকারি খাতের অর্থনীতি যদি আপনার গতিশীল না থাকে, তাহলে বিজ্ঞাপনদাতা কোথায় পাবে? বিজ্ঞাপন আসবে কোথেকে? মালিক পক্ষ এখানে কেন ইনভেস্ট করবে? ডিজিটাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ মাধ্যমের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের জগতে আরো এই ঝুঁকিটা বেড়ে গিয়েছে। বলে এখন ফ্রি ইনফরমেশনকে প্রোটেকশন দেয় হচ্ছে জার্নালিজমের মূল ইথিক্স, এবং ডিসঅনেস্ট জার্নালিজমকে কমব্যাট করা, ব্যাটল করা, এটাও কিন্তু জার্নালিজম, অনেস্ট জার্নালিজম। সাংবাদিকদের চাকরি নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ন্যায্য বেতন নিয়ে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অসহিষ্ণুতা ও প্রতিপক্ষের মত প্রকাশে বাধা টেকসই গণতন্ত্রের বড় অন্তরায়। বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছি, এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনারা এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে নেই। ভীষণভাবে অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে। নতুন সরকারের সমালোচনা করার পাশাপাশি সরকারকে কাজ করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সমস্যার সমাধান সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। 5 বছর যেতে আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টই সন্ধান করা যায়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি জানান, আওয়ামী লীগ দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তার অভিযোগ, দলটি অসংখ্য মানুষকে হত্যা ও গুম করেছিল। তবে এসব ঘটনার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো অনুশোচনা দেখা যায়নি। দলটির নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে এখনও উস্কানি দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এখনো মিডিয়া পুরোপুরি স্বাধীন, আপনারা বলতে পারবেন, আপনারা মাত্র বড় সাক্ষী আমি বলতে যাচ্ছি। সরকারি দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নিবে 5 বছর, বিচারের রায় তারা প্রদান করবে। আমরা সেই বিচারে বিশ্বাস। এখন ব্যর্থ না সার্থক এটা সরকারি দল বলুক, আমরা বলবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাঠামোগত সংস্কার না হলে বর্তমান সরকারও স্বৈরাচারী হবে। তাদের ভেতর সেই প্রবণতা আছে। তাই দ্রুত জুলাই গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন না হলে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। বিকেলে রাজধানী মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এক চিত্র প্রদর্শনীতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে না যদি গোড়ায় আমরা পরিবর্তন না করি, মৌলিক পরিবর্তন না করি। এটা কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। গণহত্যার দায় না নিয়ে দেশে রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর শেখ হাসিনাকে ফিরে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে কক্সবাজার ও ঝিনাইদহে দুটি অনুষ্ঠানে সব কথা বলেন তারা। আমানুল হক বাবুল ও সোহেল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। অপরাধের জন্য অনুশোচনা না থাকা সত্ত্বেও রাজনৈতিক পুনর্বাসনের আশা অবাস্তব। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আধুনিক, সুপরিকল্পিত ও পরিবেশ বান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় যোগ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, বর্তমানে মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাবে আদালতের কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকরা ওই চেয়ারে বসবেন সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। দেশে ফিরে শেখ হাসিনা আইনের মুখোমুখি হবেন বলেও আশা জানান আইনমন্ত্রী। 19 ডিসেম্বরে সে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে বলেও প্রত্যাশা দুই মন্ত্রীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় 16 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 29 জন। বগুড়ার এরুলিয়া সিল্কি বান্ধা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান শ্রমিকদের ওপর উঠে যাওয়ায় অন্তত 7 জন নিহত হয়। এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এদিকে সিলেটের ওসমানীনগরে 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছে 9 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অপেক্ষমান শ্রমিকদের উপর উঠে যাওয়ায় অন্তত 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও 17 জন। ভোরে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে সবাই যারা এখানে দাঁড়াইছিল সবাই মোটামুটি আহত হয় এবং যারা বাসের নিচে পড়েছে তারা একবারে নিহত হয়ে যায়। পুলিশ সাথে বাড়ি খেয়ে এদিক দিয়ে কাটি নিয়ে এসে একবার সব জনগণের উপর দিয়ে নিয়ে যায়, বাসটা নিয়ে যায় অনেকে মারা যায়। প্রতি মাসে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়
এবং শুধু এই জনগণ নয়, এখানে ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মৃত্যুকে হাতে নিয়ে চলতেছে এই জায়গাটায়, মানে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয় না। মাঝে মাঝে ঘটনাগুলো ঘটে, কিন্তু এখানে একটা ব্যারিকেডও দেয় না। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্রমিকদের চাপা দেয় বলে জানায় পুলিশ। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক, গাড়িটা ওদের উপর তুলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। অন্যদিকে সিলেট ওসমানীনগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে 12 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। যাদেরকে বের করছি তাদের এই গ্যারান্টি বলতে পারবো না যে তাদের অবস্থা খুবই জটিল। হঠাৎ করে বিকট শব্দ শুনতে পাই, আমার বন্ধু আমাদের সাথে চাওয়ার পরে মারা গেছে। আমার যে বন্ধু আমার আগে সাথে সে মারা গেছে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানায় পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। কয়েক ঘন্টার ব্যবধানে বগুড়ার এরুলিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বিকেলে এরুলিয়া বিমানবন্দর এলাকায় বগুড়া থেকে নওগাঁ আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাবুল হাসান ও তার স্ত্রী জেসমিন বিবি। এ ঘটনায় আহত নাতি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 999 সংবাদের মাধ্যমে একটা জানলাম যে এরুলে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। বিষয়টা তাৎক্ষণিক অফিসার ইনচার্জের নির্দেশক্রমে আমরা ঘটনাস্থলে আসছি। 2 জনকে আমরা আহত অবস্থায় পাইছিলাম, 2 জনকে মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, জেসমিন এবং জোলকার নাইম নামে, এবং তার স্বামী বাবুল হাসান ঘটনাস্থলে সে ইন্তেকাল করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এক দেশে হামলা হলে সবার উপর বিবেচিত হবে। চুক্তির মূল লক্ষ্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। এছাড়া এই চুক্তি 3 দেশের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতার প্রতিটি ক্ষেত্রকে আরও জোরদার করার দিক নির্দেশনা দেয়। এ চুক্তি পারমাণবিক শক্তিধর পাকিস্তান, তেল সমৃদ্ধ সৌদি আরব ও ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ তুরস্ককে এক কাতারে নিয়ে এসেছে। দেশের প্রতিটি জেলায় একটি করে ট্যুরিজম হাব তৈরি করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনকালে আবাসন ও চিকিৎসা ব্যবস্থা সহ ট্যুরিজম হাব তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এরকম করে আমরা একটা ট্যুরিজমের হাব তৈরি করতে পারি। আমরা পর্যায়ক্রমে সেগুলি হাতে ধরবো। আমরা চেষ্টা করব এটাকে যেন টোটালি সবকিছু মিলে একটা হাব তৈরি করা যায়, যাতে লোকজন এসে তার থাকার জায়গাও থাকবে, কোনো অনেক সময় অনেক ক্ষেত্রে বেড়াতে অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই হসপিটালের সুবিধাটা থাকে। সব কিছু মিলে যাতে মানুষ আর ঢাকামুখী না হইতে হয়। বৃষ্টির অজুহাতে রাজধানী বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম, তবে কিছুটা কম চাহিদার শীর্ষে থাকা সবজিগুলো, যদিও তা ক্রেতার ক্রয়সীমার বাইরে। একই অজুহাতে দাম বেড়েছে মাছ, মাংস, ডিম ও মুরগিতেও। এমন ঊর্ধ্বমুখী বাজার মূল্যে দিশেহারা ক্রেতা সাধারণ। যদিও বিক্রেতাদের দাবি আগামী 2-3 সপ্তাহের মধ্যে স্বস্তি ফিরবে নিত্যপণ্যের বাজারে। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সবজির দাম, তবে স্বস্তি ফিরছে না ক্রেতা মহলে। চাহিদার শীর্ষে থাকা অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে। ফলে নিত্যপণ্যের বাড়তি ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। তরকারির দাম অত্যাধিক বেশি, যেটা আমার ক্রয় ক্ষমতার বাইরে। এরকম সবজির দাম অনুযায়ী আমার এই সংসার কিংবা লাইফ চলবে না। মানুষ এরকম সবজির দাম হলে যে পয়সা কামাই হয় তাতে করে মানুষের দিন যাবে না ভাই, খুব কষ্ট হবে। সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারগুলোতে কাঁচামরিচ ছাড়া প্রকারভেদে সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 30 টাকা। বর্তমানে প্রতি কেজি পটল 60, বেগুন 140, কচুমুখী 80, ঢেঁড়স 80, করল্লা 120, বরবটি 80, শশা 60 টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচ কেজিতে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি 240 টাকায়। বর্তমানে মনে করেন বাজার কম, নিয়ন্ত্রণের ভিতরে আইছে। যেটা ছিল 140 সেটা এই সপ্তাহে 90, 100
80। সবজির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে চড়া মুরগি ও ডিমের বাজার। সোনালী মুরগি 20 থেকে 30 টাকা বেড়ে 320 থেকে 340 এবং ব্রয়লার 20 টাকা বেড়ে 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি 10 টাকা বেড়ে প্রতি ডজন মুরগির লাল ডিম 150 এবং সাদা ডিম 140 টাকায় বিক্রি হচ্ছে। মুরগির দাম হচ্ছে একটু বেশি, মুরগির ডিমের দামটাও একটু বেশি। বাজার মনিটরিং কন্ট্রোল করার বিষয়ে একটা সাবজেক্ট আছে। বৃষ্টি বাজারে গাড়ি ঢুকতে পারে না, গাড়ির সমস্যা, ড্রাইভার সমস্যা, খামারের সমস্যা। প্রতি কেজিতে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা 15 টাকা করে কেজিতে বেশি। সুখবর নেই মাছের বাজারেও। আকাশচম্বী দামে বিক্রি হচ্ছে চাহিদার শীর্ষে থাকা মাছগুলো। 20 টাকা বেড়ে পাঙ্গাস 200, 50 টাকা বেড়ে কাতলা 400, 30 টাকা বেড়ে রুই 380 এবং তেলাপিয়া মাছ 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 280 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং এর অভাবে স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। কিনতে পারলাম না ভাই, 1 কেজি মাছের দাম 350-400 টাকা। কিনতে পারতেছে না, এত দাম মাছের দাম তো একটু বেশি ভাই। আজকে শুক্রবার তো এমনি মনে করেন শতকরা 100-200 বেশি থাকে। প্রতিটি সবজির দাম 30 থেকে 40 টাকার মধ্যে থাকলে স্বস্তি ফিরবে ক্রেতা মহলে, এমন দাবি সকল ক্রেতার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রয়াত রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়া রিতার নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে নামকরণের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে মিরপুরের একটি হোটেলে তার আত্মার মাগফিরাত কামনার দোয়া মাহফিলে অংশ নিয়ে এমন ঘোষণা দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, অতিরিক্ত সচিব AKM শহীদুল ইসলাম, বিচারপতি রাজ্জাক আল জামিল, মোহনা টেলিভিশনের CEO তসলিম চৌধুরী সহ প্রয়াত কর্মকর্তার বিভিন্ন মন্ত্রণালয়ের সহকর্মী ও স্বজনেরা। এ সময় সবার কাছে প্রিয় সন্তানের জন্য দোয়া চান বাবা আলহাজ শফিকুল ইসলাম। আমাদের মন্ত্রণালয় সবচেয়ে বড় অডিটোরিয়াম তার নামে আমরা নামকরণ করছি, পরে সিদ্ধান্ত নিয়েছি। যতদিন আমাদের ক্ষমতা থাকবে আমরা সকলেই সেই মিলনায়তনে যাওয়ার সময় তার নামটা দেখব, তার স্মৃতিটা অমূল্য থাকবে। আমরা সকলেই তার জন্য আজ দোয়া করি, আল্লাহ তাকে বেহেশতে সর্বোচ্চ মাধ্যমে প্রতিষ্ঠিত করুন। আবারও দেশের বাইরের খবর। শুক্রবার সকালে থাইল্যান্ডে একটি স্কুলে এক শিক্ষার্থীর বন্দুক হামলায় 7 জন নিহত, 15 জন আহত হয়েছে। নিহতদের মধ্যেও স্কুলের এক শিক্ষক এবং হামলাকারী নিজেও আছে। হামলাকারী শিক্ষার্থীর নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে স্কুল কর্তৃপক্ষ জানায় সে 9ম গ্রেডে অধ্যয়নরত এবং তার বয়স আনুমানিক 14 বছর। স্কুল ভবনের 3য় তলার একটি ফাঁকা কক্ষ থেকে গুলি ছুড়েছিল ওই শিক্ষার্থী, তবে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর সে নিজে আত্মঘাতী হয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু ধরনের অস্ত্রের মজুদ সরবরাহে চাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার মনে হয় যুদ্ধটা খুব শিগগিরই শেষ হবে। এর আগে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের বৈশ্বিক মজুদে থাকা উচ্চ নির্ভুলতার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করে ফেলেছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মানবিক মূল্যবোধ, ঐক্য ও গণতান্ত্রিক চেতনার বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মায়ের ডাক এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই ম্যারাথন 2026। রাজধানীর নাবিস্কো এলাকা থেকে শুরু হওয়া ম্যারাথনে বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মায়ের ডাকের সমন্বয়ক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয়ে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। দিল্লির প্রেস কনফারেন্সে হাসিনার বক্তব্যে সমর্থনে ভারতে জানালেন জয়সওয়াল। ভার্চুয়াল অনুষ্ঠানটি বেসরকারি সংস্থার উদ্যোগ। সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান বিএনপির। সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির পায়তারা অভিযোগ জামাতের। কয়েক ঘন্টার ব্যবধানে বগুড়ায় 2 সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 9, সিলেটে 2 বাসের সংঘর্ষে আরও 9 জন নিহত। এবং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল সৌদি, পাকিস্তান, তুরস্ক। আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই মূল লক্ষ্য।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।